সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির ৭৫তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। শারিং সাহেব পাশে দাঁড়িয়ে তখন বলছেন, ছেলে তোর কি হয়েছে? এভাবে ছেলে মানুষের মতো কাঁদছিস কেন? আমরা সবাই দেখবি বাড়ি ফিরে যেতে পারবো। ছেলে, আল্লাহর কাছে আমার এত গুনাহ জমা নেই যে সমুদ্রে তোকে আমার হারাতে হবে। ছোটবাবু বলল, আপনি যান চাচা, আমি যাচ্ছি। ছোটবাবু বনির দিকে তাকালো না। ছোটবাবু ফের বলল, আপনি ভাববেন না চাচা আমার কিছু হয়েছে, আমার কিছু হয়েছে এমন ভাববেন না। বাড়ির কথা মনে পড়ে গেছিল, কেন যে মাথাটা গোলমাল হয়ে গেল বুঝলাম না। শারিং সাহেব পিছলে চলে গেলে ছোটবাবু খুব শক্ত হতে চাইল ভেতরে। সে বনির দিকে তাকালো না পর্যন্ত। বনি পাশে বাল খেটে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সে ছোটবাবুর দিকে মাঝে মাঝে চোখ তুলে তাকাচ্ছে। ছোটবাবুর পিঠ, ঘাড়, লম্বা চুল দেখতে পাচ্ছে, আর কিছু না। একবারও তাকে মুখ ঘুরিয়ে দেখছে না ছোটবাবু। সে ভাবল ডাকবে, ছোটবাবু তোমার কি হয়েছে? কিন্তু ছোট আবার বেশি সাহসী। ছোটবাবু যেন এক্ষুনি দরজা লক করে ডেকে বের হয়ে যাবে। যারা ড্রামে কয়লার বড় বড় উনুন তৈরি করছে, যারা কাঠের ঠেকা তৈরি করছে, এবং যারা এখন প্রায় আস্ত গরু, ষাঁড়, শুয়োরের ভেতর লোহার শিক ঢুকিয়ে প্রাচীন বন্য মানুষের মতো ডেকে আগুন জেলে ভেড়া, গরু, হাঁস, মুরগি রোস্ট করার ব্যবস্থা করছে। অর্থাৎ এখন সব মাংস পুড়িয়ে গুদামজাত করে রাখা। কতদিন এ জাহাজ নিখোঁজ হয়ে থাকবে কেউ জানে না, ছোটবাবুও জানে না। ছোটবাবু যাচ্ছে সেসবে হাত লাগাতে। সকালে সে একটা সিন ক্রিয়েট করেছিল ভাবতেই সে যেন আর সংকোচে পায়ে জোর পেল না। ছোটবাবু চলে যাচ্ছিল ভেতরে। বনি ছোটবাবুর হাতে হাত বাড়িয়ে দিল। ছোটবাবু তাকাচ্ছে না। ছোটবাবু এক পা ভেতরে রেখেছে, আরেক পা বাইরে। বনি ওর ডান হাত ছুঁয়ে রেখেছে। কিছুতেই হাতটা আর টেনে নিতে পারল না। সে কেমন শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলো। বনি হাত ছেড়ে না দিলে তার ক্ষমতা নেই এখন ক্যাবিনের ভেতরে ঢুকে যায়। এত সে দুর্বল হয়ে যায় কি করে? কোথায় সেই আশ্চর্য রহস্যময়তা? ডেকে ভীষণ মাংস পোড়া গন্ধ উঠছে। ডেকে আগুনের ভেতর সব শিকে গেথে মাংস পোড়ানো হচ্ছে। গরু, শুয়োর, ভেড়া, হাঁস, মুরগি। 5টা লোহার পিপের ভেতর আগুন জ্বলছে, এবং লোহার শিকে গোজা প্রায় আস্ত ঠ্যাং শিক কাবাবের মতো রোস্ট হচ্ছে সব। আর তখন ছোটবাবুর হাত সামান্য ছুঁয়ে আছে বনি। কি আশ্চর্য অধিকার! কিছু বলছে না, কোনো কথা বলছে না, কোনো আবদার অথবা অভিমান নেই। তুমি যেখানে আছো ছোটবাবু, আমিও সেখানে আছি। যা কিছু পাপ সব আমার, তোমার। তুমি একা কেঁদে পাপ থেকে রেহাই চাইবে সে হবে না। আমরা দুজনে মিলে সব পাপের অধিকার বহন করব। সামান্য হাত ছুঁয়ে রেখে বনি এত বড় কথা বলে ফেললে ছোটবাবু বনিকে টেনে প্রথমে বুকে জড়িয়ে নিল। তারপর বলল, বনি, মাই লিটল বনি, মাই ডার্লিং। ছোটবাবু বাইরে এসে অবাক। ওকে আসতে দেখে জব্বার প্রায় লাফিয়ে চলে আসছে। শারিং সাহেব আসছে। বঙ্কু এবং কেউ কেউ, যাদের কাজ এখন আগুনে মাংস ঝলসে ফেলা, এবং যারা হাতে ধারালো ছুরি রেখেছে, যখন তখন খুশি মাফিক ঝলসানো মাংস সামান্য কেটে মুখে ফেলে দিচ্ছে। সব ফেলে তারা চলে আসছে। বেশ একটা নতুন পরিবেশ এখন জাহাজে, এবং সোল ব্যাংক স্থির। জাহাজের সব রেশন সিজ করে ফেলেছে কাপ্তান। ক্রুদের জন্য সামান্য রসদ বের করে দেয়া হয়েছে। এই যে সব মাংস ঝলসে রাখা হচ্ছে, কারণ এভাবে মাংস ঝলসে না রাখলে বিকেল থেকে জাহাজে দুর্গন্ধে টেকা যাবে না। 2-4 দিন সবাইকে কেবল মাংস খেয়ে থাকতে হবে পুরোপুরি। ভান্ডারীরা বড় বড় ডেকচিতে যতটা পারছে মাংস খণ্ড খণ্ড করে সেদ্ধ করছে। আর যা হয়, ওই প্রলোভনে পড়ে সমুদ্রের সব বড় বড় হাঙ্গর কি যে অতিকায়, তারা জাহাজের চারপাশে জড়ো হয়েছে। সমুদ্রের অতলে নেমে যাচ্ছে, আবার মুখ ভাসিয়ে রেখেছে। ভারী মনোরম গন্ধ। কেউ কেউ জলে বড় বড় কাঠের বাড়ি মারছে হাঙ্গরের মাথায়। চারপাশে সমুদ্রে বিভৎস দৃশ্য। সব ঝাঁক বেঁধে ঘুরে বেড়াচ্ছে। নীল রঙের পিঠ, সাদা রঙের পেট। খুশিতে মাঝে মাঝে উল্টে গেলে অতিকায় সব মাছের চর্বির থলে পর্যন্ত দেখা যাচ্ছে। আর ধারালো দাঁতের ঝিলিক দেখলে প্রাণে আর বিন্দুমাত্র সাহস থাকে না। জাহাজটাকে এখন মনে হচ্ছে
সেই 1000 বছর আগের পালতোলা জাহাজের মতো। কেবল সারা আকাশময় এখন ধূম উদ্গীরণ হচ্ছে প্রবলভাবে। আগুন জ্বলছে লেলিহান ভাই। তার ভেতর সব মাংস ঝলসে তুলে নেওয়া হচ্ছে। এভাবে মাংস প্রথমে গুদামজাত করে রাখা, দরকার মতো রোদে শুকিয়ে রাখা, তেলে চর্বিতে ভেজে রাখা। অন্য সব খাবার যা আশু নষ্ট হয়ে যাবার কথা, যেমন বাঁধাকপি, ফুলকপি, কাল থেকে ডেকে বাঁধাকপি ফুলকপি কেটে কেটে ত্রিপলে ছড়িয়ে দেওয়া হবে। সব শুকিয়ে যা কিছু খাবার আছে এখন কেবল গুদামজাত করে রাখা। স্যালি হিগিন্সের বোধহয় মনে হয়েছে জাহাজে বেঁচে থাকতে হলে এটাই প্রাথমিক চেষ্টা। তিনি ঘুরে ঘুরে দেখছেন। কেউ আবার সহজেই ঝলসানো মাংস সরিয়ে ফেলতে পারে। এজন্য স্টুয়ার্ড যা যা দিচ্ছে আবার তা সঠিক ফেরত আসছে কিনা দেখে নিচ্ছে। কেউ কেউ যে চুরি করে 1-2 খণ্ড মাংস আলগা করে মুখে ফেলে দিচ্ছে। এরই মধ্যে দুটো একটা ঝলসানো ঠ্যাং অথবা মাংসপিণ্ড দেখে সে ঠিক ধরে ফেলেছে এবং রিপোর্ট করলে স্যালি হিগিন্স বললেন, কিছু খেতে দাও, একেবারে খেতে না দিলে চলবে কেন। ছোটবাবুর কাছে প্রায় অশ্বমেধ যজ্ঞের মতো ঘটনা। ফরওয়ার্ড ডেকে আছে চিফমেট, 2 জন ডেক জাহাজি, 3 জন ফায়ারম্যান, 1 জন কোল বয়। চিফমেটের অধীনে 2টো উনুন, ফোরমাস্টের দুপাশে। 3 নম্বর মিস্ত্রি কয়লা বাকেটে তুলে যোগান ঠিক রাখছে। বাংকারে আছে ছোট টিন্ডাল, 2 জন কোল বয়, এবং উইন্ডসেলের নিচে 1 জন উইঞ্চ চালিয়ে কয়লা বাংকার থেকে তুলে আনছে। যেখানে যত কয়লা লাগবে তার তদারকের ভার 3 নম্বর মিস্ত্রির। ছোটবাবুর মনে হয়েছিল যখন জাহাজ সমুদ্রে স্থির ভাসমান, সূর্যের মতো গনগনে আগুনে আকাশ দীপ্তিময়, তখন শুধু খাওয়া আর বসে থাকা জাহাজে, দূরবীনে চোখ রাখা। আশ্চর্য, সেসবের কিছু নেই। কেউ দেখছে না কেন? কোথাও জাহাজ কিংবা দ্বীপটিপ যদি দূরে দেখা যায়। আর সে উল্টে দেখছে জাহাজের যা কিছু খাবার সব নিচ থেকে তুলে ডাইনিং হলের পাশের খালি ক্যাবিনটায় সাজিয়ে রাখা হচ্ছে। কার্পেন্টার জলের পরিমাণ কত দেখছে। কেউ একদণ্ড দাঁড়াতে পারছে না। অমানুষের মতো সবার চোখ মুখ। জব্বার মেইন মাস্টের নিচে আছে। এখানে দেখাশোনা করছে ডেভিড। সে ঠিক ঠিক লোহার রডটা ঘুরিয়ে দিচ্ছে মাঝে মাঝে। ঠ্যাং অথবা হৃৎপিণ্ড, কলজে এবং যা কিছু সব ঝুলছে আগুনের ওপর টিপে টিপে সে দেখছে। চর্বি পোড়া গন্ধে টেকা যাচ্ছে না। ধোঁয়ায় সবার চোখ জ্বলছে। গরমে সবাই ঘামছে, চোখ লাল। কোমরে ফেটি বেঁধে নিয়েছে কেউ, মাথায় ফেটি। সবাই শ্মশান যাত্রীর মতো, যেন উল্টে পাল্টে দিচ্ছে হাত পা শরীর। ছোটবাবুর মাথা গুলিয়ে উঠল। ওখানে কেন? এসো, হাত লাগাও। ছোটবাবু কোনো রকমে বলল, যাচ্ছি। এবং সে নেমেই জোরে একটা লোহার রড ঘুরিয়ে দিল। বোধহয় চর্বির ভাগ বেশি। একটা বড় সাইজের ভেড়া, প্রায় হাত পাতার, এখন লাল ঘন সাদা। আবার ফিনকি দিয়ে বের হচ্ছে যাবতীয় জমে থাকা বরফের রক্তকণিকা। সব শুকিয়ে কাঠ কাঠ মাংস 3 মাস গেলে চিবিয়ে জীবন ধারণ করতে হবে। সে কেমন সাহসী হয়ে গেল। একটা প্রেরণার মতো কাজ করছে বুড়ো মানুষটা। সে বলল, ডেভিড, তুমি বরং ঠান্ডায় গিয়ে বসো। ডেভিড নড়ছে না। রোদে ডেক তেতে আছে এবং সঙ্গে এই আগুনের উত্তাপ প্রায় ফার্নেসে ঢুকে যাবার মতো। ডেভিড ছুরি দিয়ে সামান্য মাংস কেটে দিল। দেখো তো জিভে দিয়ে ঠিক মতো রোস্ট হয়েছে কিনা। ছোটবাবুর বেশ খিদে পেয়েছে। ডাইনিং হলে আজও হয়তো নিয়ম মাফিক খাওয়া হবে। বয় বাবুর্চিরা বড় বেশি এদিকে আসছে না। তবু সে একটু খেয়ে বলল, ঠিক বুঝতে পারছি না, তুমি দেখো। ডেভিড মাঝে মাঝে ছিঁড়ে খেয়েছে। খেতে কটা হবে অফিসারদের কেউ জানে না, এবং জাহাজে কখন খাবার সময় পার হয়ে গেছে কারো বিন্দুমাত্র খেয়াল নেই। খাওয়া দাওয়ার কথা কারো মাথায় থাকছে না। স্যালি হিগিন্স থার্ড মেটকে নিয়ে জাহাজে ঘুরছেন। ডেভিডের ওখানে ছোটবাবুকে দেখে বললেন, ছোটবাবু, তোমার জীবনটা খুব দামি না? আর এতগুলো জীবনের কোনো দাম নেই। ছোটবাবু সংকোচে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। সে কি করে বলবে, স্যার আমাকে তেমন ছোট ভাববেন না। কিন্তু সে তো বলতে পারে না। সে তো বলতে পারে না, স্যার আর্চিকে আমি নিঃশ্বাস বন্ধ করে মেরেছি। বিশ্বাস করুন স্যার, আর্চিকে সামান্য ইঁদুরের মতো মনে হয়েছিল।
মুখে বালিশ চেপে ধরার সময় মনে হয়েছিল সামান্য একটা জীব। ওকে সমুদ্রে ছুঁড়ে দেবার সময় মনে হয়েছিল বনি আর কোনো অশুভ প্রভাবে পড়ে যাবে না। এত বড় একটা পাপ কাজের জন্য বিশ্বাস করুন আমার এতটুকু অনুশোচনা হয়নি। তখন হিগিন্স বললেন, দাঁড়িয়ে থাকবে না, নিচে যাও, 4 নম্বরের কাছ থেকে কাজ বুঝে নাও। সে যখন ইঞ্জিন রুমে নেমে এলো অবাক। হ্যাঁ, এত বড় ইঞ্জিনটা কিভাবে হাঁটু মুড়ে পড়ে আছে। সব এলো পাথাড়ি, কন্ডেন্সার, সার্কুলেটিং পাম্প সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। বয়লারের গেজ, ফিল্টার বক্স কোথায় সব ছিটকে বের হয়ে গেছে। এভাপোরেটরটা শুধু অক্ষত আছে। সিঁড়ি সব ঝুলে আছে। খুব সন্তর্পণে নিচে নেমে আসতে হয়েছে। তেলের ড্রাম গড়িয়ে ওপরে তোলা হচ্ছে। সে ডাকলো, এই ইঞ্জিন কসব, 4 নম্বর কোথায়? আর্চি চলে যাওয়ায় ইঞ্জিন কসব খুব দমে গেছে। সে বলল, বয়লার রুমে, টপ কেটে সব লম্ফ বানাচ্ছে। ছোটবাবুকে দেখে 4 নম্বর বলল, তুমি টপগুলো গোল করে কেটে ফেলো। 2টো টপ ক্রোজ নেস্টে বসিয়ে দিতে হবে, লম্ফের মতো জ্বলবে, যেন দূর থেকে রাতে কোনো জাহাজ সমুদ্রে আমাদের দেখতে পায়। লম্ফ 2টো মাছ তুলে সারা রাত জ্বলবে। বাংকারে 2টো লম্ফ আছে, আর সারিংয়ের ঘরে একটা। কসবের কাছে গোটা 3 আছে। বুড়োর সবটাতেই তাড়াহুড়ো। বিকেলের ভেতরে সব ওপরে তুলে নিয়ে যেতে হবে। এবং ছোটবাবু সামান্য ঘুরে গেলে বলল, ওদিকে যাবে না, সব আম্মা হয়ে গেছে, মাথায় পড়তে কতক্ষণ। কিভাবে সব লন্ডভন্ড হয়ে গেছে? তাই 4 নম্বর মাথায় সামান্য ফাইলটা ঘষে নিল, অর্থাৎ সামান্য তেল লাগিয়ে নেবার সময় সব ভুলে সে ফের ফাইল করছে। কেমন বিড়বিড় করে বলল, জাহাজের সত্যি কিছু একটা অশুভ প্রভাব ছিল ছোটবাবু। যাবার সময় সব নিয়ে চলে গেল জাহাজের। বলেই সে ক্রস টানল। মুখ থমথম করছে 4 নম্বরের। সে বোধহয় কেঁদে ফেলবে, অথবা নিশ্চিত মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে মানুষের যে অবস্থা হয়, একজন ছন্ন ছাড়া মানুষের মতো তার মুখ চোখ। 4 নম্বর ঠিক তেমন হয়ে গেছে। হুঁশের মাথায় সে কাজ করছে না। সে মাঝে মাঝে বলছে, আমরা সবাই মরে যাব ছোটবাবু, আমরা কেউ বাঁচব না। মিরাকল কিছু ঘটে না গেলে আমরা কেউ বাঁচতে পারি না। ছোটবাবু কিছু বলল না। যত ভাবনা বনিকে নিয়ে। সে বুঝতেই পারে না, বারবার তার চোখের সামনে কোনো হতাশা ফুটে উঠলে কেন দেখতে পায় বনি কাতর চোখে তাকিয়ে আছে। একটা নিমজ্জমান জাহাজে সে আছে। দেশের কত রকমের ছোট বড় ছবি যেমন অনায়াসে সে যে স্বপ্নে দেখেছিল। মাথায় অ্যাঙ্কারের টুপি, সাদা নেভির পোশাক পরে সে ফিরে গেছে বাড়িতে। বাবা মা রাতে দরজা খুলে লণ্ঠনের আলোতে একজন অপরিচিত সাহেব শুভ মানুষ দেখে অবাক। কে আপনি? কাকে চান? তখন সে যেমন ভেবেছিল, মা তুমি আমাকে চিনতে পারছো না? আমি সোনা, আমি তোমার মেজো ছেলে সোনা, তোমার নিখোঁজ সন্তান। আমি এত বদলে গেছি, মুখ দেখেও আমাকে চিনতে পারছো না? ছোট ছোট ভাই বোনের মুখ, ওরা শীতের ভিতর কুঁকড়ে বসে আছে। সে তার দামি কম্বল দিয়ে ভেবেছিল সংসারের সব শীত নিবারণ করবে। কিছুই আর বুঝি হয়ে উঠছে না। অথচ এখন তার কোনো দুঃখও নেই। কেবল বনির কথা ভাবলে হাহাকার করে যেন উঠে বুকটা। সে বলল, বুড়ো মানুষটা যখন আছে তখন কোনো ভয় নেই। 4 নম্বর রোগা মতো মানুষ, ভীষণ কর্তব্যপরায়ণ। সে দেখেছে জাহাজে মানুষটা নিঃশব্দে কাজ করে গেছে। বন্দর এলে সে কাজের পর শুধু মাতাল হয়ে পড়ে থাকত। আর আশ্চর্য, সে দেখে ভাবত সকালে 4 নম্বর অসুস্থ থাকবে, ডিউটিতে আসবে না। কিন্তু সেই মানুষ সকালে সরল সোজা আর কি তাজা, শীষ দিতে দিতে নিচে নেমে আসতো। যেন সে রাতে মাতাল না হলে গভীর ঘুমে ডুবে যেতে পারত না, গভীর ঘুম না হলে সে অসুস্থ হয়ে পড়ত। সেই মানুষটা পর্যন্ত ঘাবড়ে গেছে। ছোটবাবু এতদিনে এই প্রথম বলল, কে আছে দেশে? দেশে আছে ছোটবাবু, সবার যা থাকে আমারও তাই আছে। ছোট 2টো বাচ্চা ফুটফুটে মেয়ে, বড়টা হাঁটতে পারে, ছোটটা মায়ের কোলে থেকে আমাকে আদর জানিয়েছে। ভেবেছিলাম দেশে গিয়ে দেখব ছোটটাও হাঁটতে শিখে গেছে।
ওদের দুজনকে নিয়ে চিড়িয়াখানায় যাব ভেবেছিলাম। বড় মেয়েটার খুব শখ হাতিবাঘ দেখার। কিছু বোধহয় আর হয়ে উঠবে না। তাছাড়া যেন বলতে চাইল, 2-4 দিনের ভেতরই সর্বত্র খবর ছড়িয়ে যাবে। সোল ব্যাংক জাহাজের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, একেবারে মাছ দরিয়ায় চুপ মেরে গেছে। তারপর যা হয়, পত্রিকায় ফলাও খবর, জাহাজিদের ছবি ছেপে খবর, শেষে সব খবর কেমন মানুষের অগোচরে চলে যায়। আমাদের কথা ছোটবাবু কেউ আর মনে রাখবে না। ঘন্টায় ঘন্টায় যে জাহাজটা খবর পাঠিয়েছে ঝড়ের, সে এখন অকুলে ভাসছে। ছোটবাবু বলল, আমরা একটা SOS পর্যন্ত পাঠাতে পারলাম না। 4 নম্বর সতর্ক গলায় বলল, বুড়ো মানুষটার কোনো আফসোস আছে সেজন্য? কেমন মজা পেয়ে গেছে। অন্য কাপ্তান হলে মার্কনি সাহেবের গলা টিপে ধরত। কেন কোনো SOS না পাঠিয়ে স্টেশন লিভ করলো, কৈফিয়ত তলব করত। তারপরে একটু থেমে বলল, কিচ্ছু করলো না, বুঝলে, শয়তানটা সব জানতো। জানতো মানে? জানতো না? না জানলে এত স্বাভাবিক কেউ থাকে? যেন মজা পেয়ে গেছে। জাহাজটা এখন আর কেউ স্ক্র্যাপ করতে পারছে না। জাহাজ নিয়ে সারা জীবন সমুদ্রে ভেসে বেড়াতে পারবে। ছোটবাবু বলল, ওর ছেলে জাহাজে আছে। আরে ও কি মানুষ আছে নাকি? ও তো সারা জীবন জাহাজ চালিয়ে চালিয়ে একটা অদ্ভুত জীব হয়ে গেছে। সোল ব্যাংক ছাড়া মাথায় আর তার কেউ নেই। ছোটবাবু এ নিয়ে কথা বলল না। আসলে মাথায় সবার এখন রক্ত উঠে যাচ্ছে, এবং এটা স্বাভাবিক। যত দিন যাবে ওটা বাড়বে। কাপ্তান তখন আর সত্যিই মানুষ থাকবেন না। তিনি একটা আস্ত শয়তান হয়ে যাবেন সবার চোখে। আর যা মনে হলো, যত দিন যাবে তত এইসব মানুষেরা ক্রমে অমানুষ হয়ে উঠবে। দুর্ঘটনা ঘটে যাবার মুখে কেউ বুঝতেই পারেনি কি ভয়াবহ এই ভাসমান জাহাজে বেঁচে থাকা। দিন যাবে আর ক্রমে টের পাবে। খাবার যত ফুরিয়ে আসবে তত টের পাবে। জল যত কমে আসবে টের পাবে। এখনো যে জাহাজে সবাই মুখ বুজে কাজ করে যাচ্ছে, সে কেবল তীরের আশায়, কোনো মিরাকলের আশায়। ঠিক সন্ধ্যের সময় 2 মাস্তুলের ক্রোজ নেস্টে লম্ফ জ্বালিয়ে দেওয়া হলো। বেশ বড় টবের মুখে হাসিল পরিয়ে দেওয়া হয়েছে। হাসিল সলতের মতো কাজ করছে। আগুন ধরিয়ে দেওয়া হলে যেন মশালের মতো আকাশে লম্ফ দুটো জ্বলতে থাকলো। টর্চ সহজে কেউ ব্যবহার করবে না। সব টর্চ এখন কাপ্তানের জিম্মায়। চিফ মেট সব বোট থেকে টেনে নামিয়েছে। সিগন্যালিং লাইট 3 শর্ট 3 লং, আলোর সিগন্যালিংয়ে দূরবর্তী উপকূলে অথবা জেলে জাহাজে কিংবা কোনো কার্গো শিপ যদি যায়, তবে বুঝতে পারবে SOS আসছে জাহাজ থেকে। সারাদিনমান যারা মাংস ঝলসে গুদামজাত করেছে, তারা এখনো কাজ করছে। সব রোস্ট করতে বেশ সময় লেগে যাচ্ছে। আতপোড়া হলেও যেন ক্ষতি নেই। দরকার মতো কাল আবার ঠিক মতো ঝলসে নেওয়া যাবে। এবং রাতে সে গোল অগ্নিকুণ্ডের ভেতর মানুষের মুখ লাল আভায় ডুবে থাকলো। স্যালি হিগিন্স বুঝতে পারছেন, জাহাজটা এখন একদল ক্ষুধার্ত বন্য মানুষের হাতে পড়ে গেছে। অন্ধকার ক্যাবিন থেকে তিনি সব দেখছেন। পোর্টহোল খোলা রেখে চারপাশে যা কিছু আছে, প্রত্যেকটা পোর্টহোলে গিয়ে দাঁড়ালেই দেখতে পাচ্ছেন। দলে দলে এইসব বন্য মানুষেরা ভাগ হয়ে এখন আগুনের ওপর উপুড় হয়ে পড়েছে। মনে হলো সে আগুনের ভেতর জামা খুলে ছিঁড়ে কেউ ফেলে দিচ্ছে। স্যালি হিগিন্স এত ওপর থেকে ঠিক বুঝতে পারছেন না কে সে। সবাই আগুনের চারপাশে হল্লা করছে, আর লোকটাকে চ্যাংদোলা করে ধরে আনছে। ওর প্যান্ট খুলে আগুনে পুড়িয়ে হাততালি দিচ্ছে। এ বন্য ইচ্ছে কোনো রকমে বেড়ে গেলে ওরা লোকটাকে আগুনে ফেলে দিয়েও তামাশা দেখতে পারে। তিনি আর বিন্দুমাত্র দেরি করলেন না। তিনি বোট ডেকে বয় ক্যাবিনের সামনে এসে দাঁড়াতে বিরাট এক পুরুষের মতো মুখ এবং 4-5 দিন দাড়ি না কামানোর জন্য সাদা দাড়ি ক্রমে বেড়ে যাচ্ছিল। এবং তিনি সে বোট ডেকে দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন, হাই! সঙ্গে সঙ্গে লোকটিকে ছেড়ে দেওয়া হলো। লোকটি একেবারেই উলঙ্গ। সে পেছনের দিকে ছুটছে। বন্য লোকগুলো আর হাতে তালি বাজাতে পারল না। আগুনের আভায় তিনি প্রায় যেন জ্বলে উঠলেন। তাড়াতাড়ি ডেভিড লোহার রডে একটা নরম পাছার মাংস গেথে আবার 2 কাঠের ফাঁকে ঝুলিয়ে দিল। স্যালি হিগিন্সের সে কঠিন চেহারার সামনে আরেকটু বেয়াদপি করার ক্ষমতা তার নেই।
সে বিনীত ভদ্র ভালো মানুষ হয়ে গেছে এবং বুঝতে পারছে এক্ষুনি তাকে ডেকে পাঠাবে, কারণ তিনি ফিরে যাচ্ছেন অন্ধকারে, বোট ডেকের অন্ধকারে হারিয়ে যাচ্ছেন। সে ভয়ে আর একবার ফিরে তাকাতে পর্যন্ত পারল না। চোখে মুখে কয়লার ধোঁয়া এবং কালিতে ছোপ ছোপ দাগ, এবং মুখে হাতে পায়ে যেন মনে হয় কতদিন যেন তিনি স্নান না করে আছে। সমুদ্রে ভয়ঙ্কর ঝড় ছিল বলে এতদিন কেউ দাড়ি কামাবার সুযোগ পায়নি, ফলে সবার খোঁচা খোঁচা দাড়ি। ডেভিডের থুতনির সামান্য লাল দাড়ির পাশে অগোছালো সেই খোঁচা খোঁচা দাড়ি কেমন যেন তাকে আরও বেশি জঙ্গলি করে তুলেছে। বয়স মনে হয় বেড়ে গেছে। ছোট টিন্ডালকে নিয়ে এত মস্করা না করলেই যেন ভালো ছিল। ওর 4টা বিবি, 4 নম্বর বিবি লিটল গার্ল। বুড়ো বয়সে লিটল গার্ল নিয়ে কি সুখ এবং অদ্ভুত রকমের ঠাট্টা তামাশা করার স্পৃহা কেন যে জেগে উঠল। সে বলেছিল, লিটল গার্ল বুড়ো বয়সে সামলাও কি করে। বাচ্চা মিয়া হেসেছিল দাঁত বার করে, যেন খুব মজার কথা। সে দাঁত সোনায় বাঁধিয়েছে বিবির জন্য, দাঁত বের করে হেসেছিল। বনি তখন ছুটে এসে বলল, তুমি এখন যাও ডেভিড, আমি এখানে আছি। ডেভিড বলল, কোথায় যাব? তোমার ছুটি, এবারে বরং তুমি স্নান টান করে পরিষ্কার হয়ে নাও, বাবা তোমাকে ছেড়ে দিতে বললেন। ডেভিড কি করবে বুঝতে পারল না। এমন একটা অমানসিক খাটুনি জ্যাকের মতো নাবালক পারবে কেন? আগুনের সামনে 5-10 মিনিট দাঁড়িয়ে থাকলে মাথা খারাপ হয়ে যাবে। সে বলল, তুমি পারবে না জ্যাক। খুব পারবো। একা কিছুতেই পারবে না, এরা তো আছে। ডেভিড চলে যাচ্ছিল, তখন দেখলো ছোটবাবু নেমে আসছে। মাথায় ফেটি বেঁধে নিয়েছে। সারা রাত ছোটবাবুর মাংস ঝলসে রাখার ডিউটি পড়েছে। আসলে ছোটবাবু করবে, জ্যাক মাঝে মাঝে এটা ওটা এগিয়ে দেবে। এবং ডেভিড চোখ তুলে ওপরে তাকাতেই দেখল অতিকায় 2টো মশাল যেন আকাশে জ্বলছে। এতক্ষণ সে কিছু খেয়াল করেনি। মশালের প্রতিবিম্ব সমুদ্রে ভাসছে এবং এক জায়গায় স্থির হয়ে আছে প্রতিবিম্ব। সে বুঝতে পারল জাহাজ সকালে যেখানে ছিল এখনো ঠিক সেখানেই আছে, এতটুকু ভেসে যাচ্ছে না কোথাও। এবং আগুনের আভায় মশালের আলোতে সে লক্ষ্য করল চারপাশে সব সামুদ্রিক মাছ, বড় বড় হাঙ্গর। অক্টোপাস উঠে এলেও বিস্ময়ের কিছু থাকবে না। এবং জাহাজটা যে একসময় সব ধূর্ত মনস্টারদের আড্ডা হয়ে যাবে না কে জানে। সে ঘরে ঢুকেই গলায় আকণ্ঠ মদ ঢেলে অন্ধকারে দাঁড়িয়ে থাকলো। বুক গলা পুড়ে যাচ্ছে। হা হা, তবু কি আশ্চর্য আরাম। সে দেয়ালে মুখ লেপটে দিল। অ্যাবি, তুমি এখন কি করছো? সে ছেলেদের নাম ধরে ডাকতে থাকলো। তোমরা সবাই কি করছো? কিছু করতে পারছো না? তারপর নেশার ঘোরে ফুঁপিয়ে কাঁদতে থাকলো। অ্যাবি, আমাদের কি হবে? আমরা সবাই মরে যাব। স্যালি হিগিন্স অন্ধকারে দাঁড়িয়ে আছেন। যারা সারাদিন আগুনের সামনে ছিল তাদের এখন ছুটি, অন্য দল কাজ করছে। এখনো যেন দুর্ঘটনার গুরুত্ব তেমনভাবে কেউ বুঝতে পারেনি। এটা হয়, দুর্ঘটনা ঘটে যাবার সঙ্গে সঙ্গে বুঝতে পারে না আসলে কতটা তারা বিপন্ন। বুঝতে সময় লেগে যায়। দিন যত যাবে তত সবাই মরিয়া হয়ে উঠবে। আফটার পিকে এখন একজন জাহাজি চুপচাপ বসে আছে। ওর কাছে রয়্যাল সিগন্যালিং টর্চ। সে যদি কোনো জাহাজ দেখতে পায়। সে অন্ধকারে এখন ভীষণ সজাগ। 2 ঘন্টা পর পর ডিউটি পাল্টে যাবে এবং সকাল হলে তিনি পাহারায় রাখবেন জ্যাককে। জ্যাক, ডেভিড, চিফ মেট, থার্ড মেট পালা করে সতর্ক নজর রাখবে চারপাশে। ওরা দূরবীনে যদি কোনো জেলে জাহাজ অথবা কোনো মালবাহী জাহাজ দেখতে পায়। সবই দুরাশা। তবু যেন বিশ্বাস করতে ভালো লাগে সকাল হলেই দেখতে পাবেন কোনো উদ্ধারকারী জাহাজ সমুদ্রের জল কেটে দ্রুত চলে আসছে। তখন তিনি অনায়াসে সবাইকে নিরাপদে ডাঙায় পৌঁছে দিতে পারবেন। এবং তিনি এও জানেন আশা কুহকিনী। আশা কুহকিনী ছাড়া তাদের বেঁচে থাকার আর কিছু অবলম্বন থাকবে না। মশাল 2টো মাস্তুলে দপদপ করে জ্বলছে। সামান্য হাওয়া পেলে আলোর শিখা লম্বা হয়ে যাচ্ছে এবং কারো জানি মনে হচ্ছে জাহাজ স্থির অনড়। মাস্তুলে অগ্নিশিখা কাঁপছে। জাহাজটা সেই আলোতে ভারী স্তব্ধ হয়ে আছে। সেই যেন সারা মাস কাল সে পিঠে ক্রস বহন করে চলেছে।
যেতে যেতে মুখ থুবড়ে পড়ে গেছে, আর উঠতে পারছে না। সমুদ্রের অতল থেকে ভেসে উঠছে সব সামুদ্রিক মাছ। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, জলে মাছের শব্দ। ওরা বোধহয় জলে একটা আজব জীব ভাসতে দেখে অবাক হয়ে গেছে। কেমন ঠান্ডা মরা ভুতুরে জাহাজ, ভুতুরে আলো জ্বালিয়ে বেশ স্থির। তবে কি জাহাজ কোনো স্রোতের মুখে পড়ে যায়নি? জল দেখে কিছুই স্থির করা যাচ্ছে না। আকাশের নক্ষত্র দেখে তিনি বুঝতে পারছেন না কিছু। প্রতিদিনের মতো একই নক্ষত্রমালা আকাশে দপদপ করে জ্বলছে, এবং মনে হচ্ছে আকাশের নিচে জাহাজের চারপাশে রয়েছে সেই পাখিটা। ধোঁয়া এবং আগুনের জন্য সে মাস্তুলে এসে বসতে পারছে না, সমুদ্রে ভেসে রয়েছে কোথাও। পাখিটা মাঝে মাঝে কক কক করে ডাকছে, তার শব্দও ভেসে আসছে। আশ্চর্য, পাখিটা সেই যে জাহাজের পেছন নিয়েছে, সেই যে কেবল উড়ছে তো উড়ছেই, সমুদ্র থেকে যাচ্ছে না। জীবনে তিনি কখনো এমন দেখেননি। অ্যালবাট্রস পাখিদের দীর্ঘদিন জাহাজের পেছনে উড়তে দেখেছেন। ডাঙা এলেই তাদের আর দেখা যেত না। আবার হয়তো আরেক জোড়া পাখি। কিন্তু লেডি অ্যালবাট্রস একা নিঃসঙ্গ, যেন জাহাজটাতেই আছে তার প্রিয়জন। ছোটবাবুর পোষমানা পাখিটা খাবারের লোভে বুঝি জাহাজ ছেড়ে যাচ্ছে না। এবং কেন জানি এইসব বিপন্ন মানুষের সঙ্গে স্যালি হিগিন্সের মনে হচ্ছে পাখিটাও ভারী বিপন্ন। তারা ডাঙায় ফিরে যেতে না পারলে পাখিটাও ফিরে যেতে পারবে না। সকালে চিফমেট দুঃখে হাসবে কি কাঁদবে ভেবে পেল না। এখন থেকে জাহাজে সবার দৈনিক রেশন কি পরিমাণ হবে ভাগ বাটোয়ারার সময় প্রত্যেকের নাম এবং নিবাস লিখে রাখার মতো কাপ্তান পাখিটার নাম এবং নিবাস লিখে রাখলেন। সবার খাদ্যের গড় তালিকা যেমন হওয়া দরকার, ঠিক তেমনি পাখিটারও একটা খাদ্য তালিকা প্রস্তুত হয়ে গেল। চিফমেট অতি দুঃখে তালিকাটি দেখার সময় না হেসে পারল না। স্যালি হিগিন্স আর চোখে চিফমেটের মুখ দেখে সামান্য বিরক্ত হলেন। মুখের ওপর তিনি তাকে কিছু বলতে পারলেন না। দূরবীন নিয়ে বোট ডেকে নেমে গেলেন। তাকে সত্যি ভারী দুঃখী এবং অসহায় মনে হচ্ছিল। চিফমেট সহসা তখন লাফিয়ে নেমে গেল পেছনে, বলল, স্যার দেখেছেন? স্যালি হিগিন্স মুখ তুলে দেখলেন চিফমেটকে। ভীষণ ঝুঁকে আছে, চিফমেট ঘামছে। কি হয়েছে? যিশুর মূর্তি দেয়ালে নেই, তুলে রেখেছি। চিফ বললেন, না, ওটা ঝড়ের সময় পড়ে ভেঙে গেছে, ওটা শেষ।